আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। তোর সময় ঘনিয়ে আইছে রে ব্যাপারী, অনেক উড়া উড়ছস তুই। তোরে মাইরা তোর 2 মাইয়া নিয়ে ফুরুথমু। বৃষ্টির আগমন ফের তুমুল ধারায় শুরু হয়ে গেছে। আকাশে মেঘের গর্জনের সাথে পাল্লা দিয়েছে এই নরপশুদের অত্যাচার। পদ্মা দৌড়ে তার আব্বাকে ছাড়াতে গেলে চুলের মুঠি ধরে আটকায় সেলিম। এক পা দিবি তো তোর বাপেরে শেষ কইরা দেমু। পদ্মা দুমড়ে মুচড়ে ছড়ানোর আগেই চেষ্টা করলেও পুরুষ মানুষের শক্তির কাছে হার মেনে যায়। কাজীর বেটা বিয়ার পালন শুরু কর, শালির দেমাক কমাই আগে। সেলিমের হুঙ্কারে কাজী রেজিস্ট্রার খাতা বের করে। বিয়ের নিয়মকানুন শুরু করতে নূরজাহান বেগম এসে পা জড়িয়ে ধরে সেলিমের। আমি রাজি আছি, আমার মাইয়ারে তোমার সাথেই বিয়া দিমু, আর সেইটা এখনই দিমু, ওরে তুমি ছাড়ো। নূরজাহানের এমন কথা বজ্রপাতের মতো আঘাত হানে উপস্থিত সবার মনে। পদ্ম অবাক দৃষ্টিতে মায়ের পানে চেয়ে থাকে। মেম্বার মজিদ ব্যাপারীর গলা ছেড়ে দিয়ে বলে, এই তো ব্যাপারীর গিন্নি লাইন আইছে। মজিদ ব্যাপারী কঠিন স্বরে বলে ওঠে, তোমার কি মাথা খারাপ হইছে পদ্মর মা? কি সব আবল তাবল কথা কইতাছাও? নূরজাহান স্বামীর পানে এক পলক চেয়েও নিজেও দ্বিগুণ কঠিন তেজে বলে ওঠে, সারা জীবন মাইয়াগারের সব সিদ্ধান্ত তুমি নিছো, কখনো কোনো কিছুতে বাধা দেই নাই। আজ আমি মা হইয়া সিদ্ধান্ত নিলাম, পদ্মর লগে সেলিমের বিয়া হইব। মজিদ ব্যাপারীর আহত চোখে স্ত্রীর পানে চেয়ে থাকে। কোন নূরজাহানকে দেখছে সে, হিসাব মিলাতে পারে না। পদ্ম নির্বাক দৃষ্টিতে মায়ের অচেনা রূপ দেখতে দেখতে চোখের পানি বিসর্জন দেয়। কালবৈশাখীর ঝড়ে ভেতরটা কেমন ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। মনের মধ্যে তখনকার কুডাকটা যেন সত্যি হতে চলেছে। এক লহমায় পদ্মর চোখের সামনে ভেসে ওঠে কালো ধারালো চোখ মুখ, যেন মনে হচ্ছে এই মুহূর্তে তাকে ভীষণ দরকার। তার প্রতি অনধিকারে জন্ম নেয় তীব্র প্রতীক্ষা। যা শাড়িটা পয়রায় ভিতর থেইকা, মেম্বারের ভাগনা বউ এক কাপড়ে বিয়া করব, তাই হয় নাকি? জালাল মেম্বারের ছোড়া লাল শাড়ি সরাসরি পদ্মর মুখের উপর এসে পড়ে। সাথে সাথে চোখে মুখে ফুটে ওঠে ঘৃণার রেশ। লাল রঙা শাড়িকে কোনোভাবে পদ্মর কাছে শাড়ি মনে হয় না, যেন মনে হচ্ছে সর্বনাশের প্রতীক, যে সর্বনাশ তাকে কুড়ে কুড়ে নিঃসার করে দিচ্ছে। সঙ্গের মতো দাঁড়াই আছস কেন? আর নাটক কইরা লাভ হইব না, এই সেলিমের খাঁচায় তোরা বন্দি হইতে হইব। পদ্ম চোখ তুলে মায়ের পানে চায়। নূরজাহান বেগমের এক কথায় রাজি হয়ে যাওয়াটা পদ্মর কাছে এখনও কেমন স্বপ্নের মতো লাগছে। তার মা তো এমন ছিলেন না। মায়ের ওপরে কথা বলার সাহস তার নেই, যার কারণে এই অমানুষদের অত্যাচার নির্বিচারে সয়ে যাচ্ছে। এমন সয়ে যাওয়া মেয়ে পদ্ম নয়। প্রতিবাদ করে যদি মরতে হতো তাও মরত। নূরজাহান বেগম নিজের অসুস্থতাকে ছাপিয়ে যেন মেয়ের বিয়ে দিতে তৎপর হয়ে উঠেছেন। পদ্মর ঠাঁই হয়ে দাঁড়িয়ে থাকা দেখে নিজেই এগিয়ে আসেন। ঘরের ভিতরে চল, আমি আর কোনো মারামারি হানাহানি চাই না, কপালে যে থাকবে সেটাই মাইনা নিতে হবে। জালাল মেম্বার পাঞ্জাবির হাতা গুটিয়ে হাততালি দিতে দিতে এগিয়ে আসে। নূরজাহান বেগম পদ্ম দুজনই মাথা নিচু করে ফেলে তৎক্ষণাৎ। ব্যাপারী, তোমার বউরে দেইখা তোমার শেখা উচিত ছিল, তা না শালা বাপ বেটি মিলাইছস সাপের পায়ে পাড়া দিবার। এখন বৈশা বৈশা সবল খাও। মেম্বারের কথায় উপস্থিত সবাই যেন উল্লাসে মাতে। কালু মিয়া পানের পিক ফেলতে ফেলতে বলে ওঠে, কি আর কমু ওস্তাদ, বিকালবেলা তো কাশি নিয়ে আইছিল গলা কাটবার, সাহস দেখে আমি বাঁচি না মাইয়ার। 2 জনের মাইয়া সে আসে কালুর গলা কাটবার। এহেন আয় কাট, এই নে গলা বাড়াইয়া দিলাম, নে নে। কালু মিয়া রেহেন কাণ্ড সবাইকে বিনোদনের উৎসে পরিণত করে। এক একজনের বিদঘুটে বিকৃত হাসি মজিদ ব্যাপারীকে সহ্য করার ক্ষমতা দিলেও পদ্ম আর নিজেকে ধরে রাখতে পারে না। কালু মিয়ার বাড়িয়ে দেওয়া গলা সাথে পেঁচানো গামছা উল্টে চেপে ধরে সমস্ত শক্তি দিয়ে। এক মুহূর্তে সব হাসি তামাশা থেমে যায়। কালু মিয়া ছটফট করতে থাকে ছাড়ানোর জন্য, কিন্তু পদ্মর শরীরে যেন অশরীরী শক্তি উপস্থিত হয়েছে। কালু মিয়ার ছেলে মানসী শক্তি ও হার মানে তার কাছে। ক্রমে ক্রমে নিঃশ্বাস ভারী হয়ে উঠতে থাকে। মজিদ ব্যাপারী নিজেও যেন এরকম দৃশ্য দেখতে প্রস্তুত ছিল না কোনোভাবেই। মেয়ের অগ্নিরূপ তার কাছে নতুন লাগলেও মনে বেশ প্রশান্তি আনে। চাই আসুস কেন? শালারে সারা এইডারে মারল। জালাল মেম্বারের হুঙ্কারে দুজন চেলা এগিয়ে যায় ছাড়িয়ে নিতে।
চারু দৌড়ে এসে নূরজাহান বেগমের সাথে বোনকে আলাদা করে। পদ্মর সারা শরীর অস্থির কম্পনে কম্পিত হচ্ছে, অগ্নিঝরা চোখ দুটো লাল বর্ণে পরিণত হয়েছে। চারু বুকের মধ্যে জাপটে ধরে বোনকে স্থির করার চেষ্টা করতে থাকে। অপরদিকে কালু মিয়ার অবস্থা নাজেহাল, গলার মধ্যে পান আটকে কাশতে কাশতে দম আটকে যাওয়ার জোগাড়। আর একটু হলেও পরাগ পার হয়ে যেত। মেয়ের এমন কঠোর রূপ মজিদ ব্যাপারীর কাছে ঠিক মনেও হলেও নূরজাহান বেগম তেতে ওঠেন। চারুর থেকে পদ্মকে ছাড়িয়ে নিয়ে টানতে টানতে ঘরের ভিতর নিয়ে যেতে থাকেন। সেলিম এগিয়ে যেতে নিলে মেম্বারের চোখের ইশারায় থেমে যায়। মজিদ ব্যাপারীকে দুহাত চেপে আটকে রাখার নির্দেশ দিয়ে চেয়ার টেনে বসে পড়ল জালাল মেম্বার। ঝুম বৃষ্টিতেও যেন দরদর করে ঘামছে, পাঞ্জাবির গলা টেনে বড় বড় নিঃশ্বাস ছাড়ে। গোলামের পুতেরা দেইখা শেখ, তোরা মাইয়া মানুষ হইয়া কি কম্বর তৈরি হইছে। ব্যাপারে সোয়ানা আসো বহুত, মায়ের দিয়া লালাইয়া দিছাও, চিন্তা কইরো না, সব ঠান্ডা করে দিমুনে। মজিদ ব্যাপারী মনের ভেতর দৃঢ় পরিকল্পনা করতে থাকে। সে এই বিয়ে কোনোভাবেই হতে দেবে না, দরকার হলে জীবন দিয়েও আটকাবে সে। তার কলিজার টুকরো মেয়ের জীবন অন্ধকারে ডুবাইতে দিবে না বাপ হয়ে। নূরজাহানের এহেন অচেনা রূপ মজিদ ব্যাপারীকে প্রতি মুহূর্তে ভাবাচ্ছে। নূরজাহান বেগম পদ্মকে তৈরি করার জন্য ঘরে দৌড় দিতে নিলে সেলিম ঘড়ি দেখে চিল্লিয়ে ওঠে, খালি শাড়িটা পরাই আনবেন শাশুড়ি মা, সময় মাত্র 5 মিনিট, এর বেশি হইলে ভেতরে ঢুকতে কইলাম সময় নিব না। নূরজাহান নিচু চোখে মাথা নাড়িয়ে স্বামীর পানে এক পলক চায়। মজিদ ব্যাপারীর অনড়ে চোখের ভাষা স্পষ্ট বলে দিচ্ছে অন্যায়ের সাথে সে আপোষহীন। দরজা লাগানোর সাথে সাথে চারু এগিয়ে এসে নূরজাহান বেগমের দুহাত ধরে প্রশ্নের বাণে ফেলে, মা, আপনি কি করতেছেন সব পদ্মর সাথে? ওই হারামিদের হাতে আমার বোনটারে তুইলে দিলেও বাঁচবো? নূরজাহান বেগম আগুনের শিখার ন্যায় জ্বলে ওঠে। আমি জানি কোনটা ভালো কোনটা মন্দ, আমারে শেখাইতে আসিস না। পদ্ম নিস্তেজ ভঙ্গিতে ঠায় হয়ে দাঁড়িয়ে আছে। মায়ের মুখে এমন কথা তার ভেতরের সমস্ত শক্তিকে শোষণ করে নিচ্ছে। জীবন যে তার সাথে কানামাছি খেলছে তা সে বুঝতে পারে, ধরতে গিয়েও পারছে না ধরতে। অন্ধকার অতলে ডুবে যাচ্ছে। নূরজাহান বেগম তড়িঘড়ি করে পদ্মকে শাড়ি পরিয়ে দিতে থাকে। পদ্ম কাঠের পুতুলের ন্যায় সমস্তটা নির্বিঘ্নে মেনে নেয়। শাড়ি পরানো শেষ হলে নূরজাহান বেগম মেয়ের মুখ পানে তাকায়। তার গর্ভে যে এমন দুইটা রূপবতী মেয়ে জন্ম নেবে তা সে কল্পনাও করেনি। শুধুমাত্র এক লাল শাড়িতেই পদ্ম রূপ যেন দ্বিগুণভাবে বেড়ে গেছে। মায়ের চোখে চোখ রাখতে পারে না পদ্ম, কারণ তার চোখেও জলে টুপটুপ করছে। মুখ ঘুরিয়ে অন্য পানে চাইলে নূরজাহান বেগম স্মিত হাসে। অতঃপর মেয়ের থুতনি ধরে মুখ ফেরায় তার পানে, কপালে মিষ্টি পরশ এঁকে দেয় আলতো করে। নিজের জন্মধাত্রীকে চিনতে যেন বেশ বেগ পোহাতে হচ্ছে পদ্ম চারুর। মায়ের এমন আচানক বদলানো রূপের কোনো মানে ধরতে পারে না। মা বাপ হওয়া সোজা, কিন্তু সন্তানের ভালো চাওয়াটা পূরণ করা সবচেয়ে কঠিন কাজ। আজ সেই কঠিন কাজ আমি আর তোর আব্বা সামিল হইছি। চোখের সামনে সন্তানের দগ্ধ হওয়া দেখার মতো পাষাণ মন আমার হয় নাই। পালাইয়া যা তোরা। পদ্মচারু অনুভব করে কাছে কোথাও যেন তীব্র বজ্রপাত হলো। মায়ের উচ্চারণকৃত শেষ কথাটা কানে কেমন ঝনঝনিয়ে প্রতিধ্বনি হচ্ছে। পদ্ম চোখের পাতাও যেন ফেলতে ভুলে যায়। ভেজা চোখে এক দৃষ্টিতে মায়ের মুখ পানে চেয়ে থাকে। নূরজাহান বেগম কথা না বাড়িয়ে ঘরের ভেতরে পেছন দরজা যেখান দিয়ে মজিদ ব্যাপারী ধানের বস্তা আড়াতে নিয়ে যান আলতো করে খুলে দেয়। পদ্ম চারু দুজনকে টেনে নিয়ে আসে দরজার কাছে। পালিয়ে যা তোরা, যেখানে যাবি 2 বোন একসাথে থাকবি, সময় নষ্ট করিস না, যা তোরা। পদ্ম এবার সমস্ত ধ্যান জ্ঞান ছেড়ে বাস্তবে ফিরে আসে, নিস্তেজ কণ্ঠে শুধায়, মা, আপনি কি পাগল হইলেন? আমরা পালাইয়া গেলে ওরা আবার আপনারে মাইরা ফালাইব। আমি পালাইতে পারুম না। আপনি শুধু আমারে বিয়াটা করতে বললেন না ওই পশুটারে। নূরজাহান বেগম এক ধমকে পদ্মকে থামিয়ে দেন। খুব নালায়েক হয়ে গেছিস। পারবি তুই? এতজন অমানুষের সাথে পারবি? 2-1টা মারামারি কইরা নিজেরে বাহাদুর ভাবা বাদ দে। আমারে তোর বাপের কিছুই করবার পারবো না। তোদের না পাইলে 2-1টা মায়ের সন্তানের জন্য খাইলে কিছুই হয় না। এর যে কষ্ট তোদের জন্য আর মানুষ করতে হয়েছে আমাগো। পদ্মচারু কেউ যেন কোনো কথা খুঁজে পায় না। মায়ের তড়িঘড়ি তাদেরকে ব্যস্ত করে তোলে। অপরদিকে ভেসে আসে সেলিমের গলা। 1 মিনিট আছে, আর আমারই আসতে হইব নাকি? নূরজাহান বেগম এক ঝটকায় মেয়েদেরকে বের করে দেন। তোরা বাঁচলে আমরা বাঁচমু। কিন্তু মা, আব্বারে যদি... পদ্মকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে নূরজাহান বেগম দরজা লাগিয়ে দেন। বৃষ্টির তেজে মূর্তিমান হয়ে দাঁড়িয়ে থাকে পদ্ম চারু।
অপর পাশে নূরজাহান বেগমের বুকটা কেমন হাহা করে ওঠে। শাড়ির আঁচলে মুখ চেপে মাটিতে বসে পড়ে। বাঁধ ভাঙা কান্না হয়ে ওঠে তার সঙ্গী। বাতাসের বেগের সাথে পাল্লা দিয়ে ছুটছে পদ্ম, চারু। পেছনে ধেয়ে আসছে সেলিম, কালুমিয়ার দল। ক্ষিপ্ত বাঘের ন্যায় শিকারি ধরতে উদ্যত। ক্ষণে ক্ষণে দিনের আলোর মতো আলোকিত হয়ে মেঘ গর্জে যাচ্ছে। জীবনে যে ঝড় আসে তারই বাস্তব প্রমাণ যেন পাচ্ছে পদ্ম। পা দুটো থেমে আসতে চাইলেও মনের জোরে এগিয়ে যাচ্ছে। জানে না এর শেষ গন্তব্য কোথায়। যে বাপ মা জীবনের তোয়াক্কা না করে তাদের মুক্ত করে দিয়েছে, সেইখানে ধরা দেওয়া মানে সব কিছুর শেষ হওয়া। জালাল মেম্বার নূরজাহানের 2 হাত চেপে দুমড়ে মুচড়ে ধরেছে। চোখে আগুন রেখা টেনে বলে, আমারে ঢোপ দিয়া মাইয়া দুইটারে ভাগাইয়া দিছস। মাইয়ার ইজ্জত রক্ষা করবে ভাবছিস? চল, এখন আমি তোর ইজ্জতের 12টা বাজামু। নূরজাহানের হাত ছেড়ে চুলের মুঠি ধরে ঘরে টানতে টানতে নিয়ে যেতে নিলে মজিদ ব্যাপারী আর স্থির থাকতে পারে না। শরীরের সমস্ত শক্তি দিয়ে হাত ঝেড়ে ঝাঁপিয়ে পড়ে মেম্বারের ওপর। শুরু হয় দুজনের ধস্তাধস্তি। কিন্তু একটা অসহায় মানুষ পেরে ওঠে না 3 জন নরপশুর সাথে। উল্টো তাকেই উঠোনে ফেলে গলায় পাড়া দিয়ে দাঁড়ায় নরপশুদের সর্দার। নূরজাহান এলোমেলো চুলে পাগলের ন্যায় স্বামীকে ছাড়াতে মেম্বারের পা ধরে কাঁদতে থাকে। কিন্তু ফলাফল স্বরূপ মেম্বারের পায়ের সজোরে পেটের লাথিতে আছড়ে পড়ে মাটিতে। চারদিকটা কেমন চক্রাকারে ঘুরতে থাকে তার। চোখে নিমেষে হারিয়ে যেতে থাকে সবকিছু। মেম্বার মজিদের গলা ছেড়ে পাশে বসে পড়ে কাদা মাটিতে। বাকি 2 জন মজিদ ব্যাপারীকে পাজর করে ধরে থাকে। আমার জীবনে পথের কাটা ছিলি তুই। তোর এত নামডাক ভক্তি আমারে বিষের লাহান জ্বালা দিত। আমি মেম্বার হইয়া যা পাই নাই, তুই সব জায়গায় একখান সাধারণ আদমি হইয়া পাইছস। তোরে আমার পথ থেকে সরাইতে বেশি সময় লাগবো না। আমি ছিলাম মোক্ষম সুযোগের অপেক্ষায়, কিন্তু তোর 2 মাইয়ার এক মায়ারে ভোগ করার ইচ্ছা ছিল খুব। এখন আগুনের মাইয়া গ্রামে তো আর নাই। মেম্বারের কথা শেষ হতেই একদলা থুতু মুখে ছুঁড়ে মারে মজিদ ব্যাপারীর তেজি কণ্ঠে বলে, অজাতের বাচ্চা, তুই মেম্বার হইয়া গ্রামের মাথা কিনছস? জালাল মেম্বার শয়তানি ক্রূর হেসে পাঞ্জাবির পকেট থেকে ধারালো খুর বের করে। অতঃপর খুরের ধারালো মাথায় হাত দিয়ে ছোঁয়াতে ছোঁয়াতে অট্ট হাসি হাসে। চোখে মুখে ফুটে ওঠে হিংস্রতার আমেজ। আমার 11 নম্বর শিকারে হইল তুই। কইছিলাম না ডানা কাটমু তোর। জালাল মেম্বার কথা দিয়ে কথা রাখে। মেম্বারের চোখ মুখ যেন শয়তানের দিব্যি প্রতিচ্ছবি। সেই শয়তানি ভঙ্গিতে 1 বার 2 বার 3 বার ধারালো খুঁড়ে মজিদ ব্যাপারীর গলা আঁচড়ে ফেলে এক মুহূর্তেই। টকবগিয়ে বের হয়ে আসতে থাকে তাজা রক্ত। সেই রক্তে ভিজে ওঠে সমস্ত কায়া। হিংস্র জানোয়ারের সাদা পাঞ্জাবি ভরে ওঠে লাল রক্তের বাহারে। মজিদ ব্যাপার নিঃশ্বাস রোধ হয়ে আসে। চোখের কোণে গড়িয়ে পড়তে থাকে মূল্যহীন পানি। শেষবারের মতো চোখ ঘুরিয়ে দেখে তার স্ত্রীর পানে। না, তার নূরজাহান তার প্রতি বিশ্বাসের অমর্যাদা করেনি, না করতে দিয়েছে অন্যায়ের সাথে বিনা বাক্যে আপোষ। ঠোঁটের কোণে ফুটে ওঠে তৃপ্তির ছায়া। দূর থেকে একজনের অবকাঠামো চোখে ভেসে ওঠে। সবকিছুর অদম্য চাক্ষুষ সাক্ষী সে। তার সাথে সাথে ভেসে ওঠে তার এই বিশ্বাসঘাতকতার নজির। ভালোবাসার বদলে প্রতিদান দিল এই নির্মম বিশ্বাসঘাতকতার। যে মানুষটাকে নিজের ভাইয়ের জায়গায় বসিয়েছিলেন, সে আজ সেই ভাইয়ের বুকে কত নির্দ্বিধায় ছুরি বসালো। দুনিয়ার নিয়ম বড় অদ্ভুত। আপন মানুষেরাই হয়ে ওঠে সবচেয়ে বড় শত্রু। যে শত্রু নিষ্ক্রিয় অবস্থায় থাকে, না তার রূপ চেনা যায়, না তার মন বোঝা যায়। ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে। সময় ঘনিয়ে আসছে, এবার যে বিদায়ের পালা। আকাশ ভেঙে বৃষ্টির শ্বাস প্রশ্বাসের শেষ সীমায় এনে দেয় মজিদ ব্যাপারীকে। তার চারপাশে তার প্রাণপ্রিয় স্ত্রী, তার পদ্মলতার চারুলতার আবছায়া ম্লান হয়ে যেতে থাকে ধীরে ধীরে। জীবন মানুষকে কত কিছু শেখায়। একটা সুখের সংসারে বিয়োগের মাত্রা সেই সংসারের ভিত নাড়িয়ে দেয় খুব সহজেই। সবশেষে দুনিয়ার সকল ঝুটঝামেলা থেকে মুক্তি পায় সে। চোখের পলকে হারিয়ে যায় তার শেষ ঠিকানায়। উল্কাপিণ্ডের ন্যায় ছুটে চলেছে তার 2 অদম্য কিশোরী। পেরিয়ে যায় গাঙের ধার, কাঁচা বনের জঙ্গল। পেছনে হায়ানাদেরও থামার কোনো অবকাশ নেই, বরং আরেকটু হলে যেন শিকারি ধরতে সক্ষম হবে। আকাশের মেঘও আজ সাথে পাল্লা দিয়েছে তার বাহারি রূপ দেখাতে। বৃষ্টির বেগ ক্রমেই বাড়ছে, তো আবার ধীরে ধীরে কমছে। আমি আর পারছি না রে পদ্ম, আমার পা অবশ হয়ে যাচ্ছে। এক মনে ছুটতে থাকা পদ্ম ঘুরে তাকায় বনের পানে। বৃষ্টির দিনে খালি পায়ে ছুটতে থাকার দরুন ক্ষত বিক্ষত হয়ে গেছে চারুর পা দুটো। রক্তে ভিজে আছে পুরোটা অংশ। চারুর দম ফুরাবার জোগাড়।
পদ্মর বনে বাদরে ঘুরে থাকার অভ্যাস ওকে এসব কাটা ঘা থেকে শক্ত করে তুলেছে, কিন্তু চারু তার এক অংশও নয়। বনের এমন কষ্ট পদ্মর মনে সেই কাটার জায়গার মতোই ক্ষত করে তোলে। নিরুপায় নিঃস্বার অক্ষমতার ভেতরটা ভেঙে আসছে তার। বজ্রপাতের এক বিকট শব্দে চারপাশটা আলোকিত থমকায়, সেই সাথে থমকায় চারু পদ্মর পা। নিরেট শক্ত সুঠাম দেহের সাথে ধাক্কা খায় পদ্মর কোমল দেহের অংশবিশেষ। সাথে সাথে সেই শক্ত হাত দ্রুত আগলে নেয় নিজের মধ্যে। পদ্ম চমকায়, নিস্তেজ হয়ে পড়ে। এক মুহূর্তে মনে হয় সে শিকারীর জালে ধরা পড়ে গেছে। নিজেকে ছাড়ানোর বৃথা প্রয়াস শুরু করতে লাগলে পর মুহূর্তেই তার হাত আপনা আপনি থেমে যায়। যে হাত দুটো তাকে আগলে রেখেছে সেই হাত দুটোর স্পর্শ তার কাছে চেনা লাগে। এর আগেও এই হাতের স্পর্শ সে পেয়েছে, যে হাতে ছিল না কোনো কামনা লালসার ছোঁয়া। পদ্ম হাতের পিঠে হাত রেখে অনুভব করে, অতঃপর চোখ তুলে তাকায় সেই মানবের পানে। বিদ্যুৎ ঝলকানিতে ভেসে ওঠে তার আবছায়া মুখ। পদ্ম তার চোখের চাহনি দেখে বুঝতে পারে লৌহ মানবটি পরিণত হয়ে আছে কঠিনতম আবেশে। তীক্ষ্ণ চোখ, শক্ত চোয়াল তাকে এক রূপে যেন সজ্জিত করেছে। বহুল কাঙ্ক্ষিত মানুষের দেখা অবশেষে সে পেয়েছে, যার আশায় সে ছিল দুর্গম প্রতীক্ষার প্রতীক। সানজিৎ এক পলক পদ্মর পানে চায়। কোমল পদ্মলতার বিমর্ষ রূপ তার ভেতরে করে তোলে আলোড়িত। সতেজ স্নিগ্ধ ফুলটা যেন কোনো এক কালো থাবায় সমস্ত পাপড়ি ঝরিয়ে ফেলেছে। আরে ডাক্তার সাহেব না দেহি, যাক ভালোই হলো। পাখি দুইটার পিছনে সুটবার যাইয়া শালা 12টা বাজে গেছে। এখন ভালোই ভালো হাতে ধরা দিয়া কাইটা পড়েন। কালো মিয়ার কথা সানজিদের কঠিন চিত্তে কোনো প্রভাব ফেলে না, বরং নির্বিঘ্নে পদ্মলতাকে নিজের থেকে ছাড়িয়ে শান্ত দৃষ্টি ফেলে। চারুলতাকে চোখের ইশারায় কাছে ডেকে গম্ভীর কণ্ঠ ভেদ করে বলে, বড় শাল গাছটার আড়ালে দাঁড়াও দুজন। আমি যতক্ষণ না বলবো দুজনের কেউ এদিকে আসবে না বা তাকাবে না। পদ্ম চারু দুজনের ভাবমূর্তি তোয়াক্কা না করে সানজিদ পকেট থেকে নিজের ওয়ালেট হাতঘড়ি খুলতে শুরু করে। কালো শার্ট তার ভিজে সুঠাম দেহের সাথে লিপটে আছে। কাটকাট করে কাটা চুলগুলো কিছু অংশ কপালে জমিয়েছে ভিড়। ধারালো চোখ মুখ খেলে বেঁচে যাচ্ছে বিদ্যুতের খেলা। ওয়ালেট ঘড়ি পদ্মলতার হাতে দিয়ে শীতল চোখে বলে, যা বললাম সেটা যেন মনে থাকে। পদ্ম চারুর কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে শুধু মাথা নাড়ায়। অসময়ের ঝড় যেন তাদের করে দিয়েছে একদম বিমূঢ় বিধ্বস্ত। কি ডাক্তার, ভালোই রঙ্গ তামাশা শুরু করছাও দেহি। কথা কানে যাইতেছে না, ওষুধ দেওয়া লাগবো নাকি? সেলিম কালো মিয়ারে হাত উঁচু করে থামিয়ে দেয়, অতঃপর রক্তচক্ষু নিয়ে সানজিদের পানে চেয়ে বলে, কে রে শালা, গ্রামে ডাক্তার হইয়া আইসা পাখনা কোথাইছে নাকি? সেলিমের জিনিসে হাত দেওয়া মানে নিজের বিপদ নিজেই ডাইকা না, বুঝছিস? দুইটারে আমার কাছে দিয়া সর বেটা। সানজিদ পদ্ম চারুর আড়াল হয়ে যাওয়াটা শেষবারের মতো পরখ করে নেয়। অতঃপর ঘাড় ঘুরিয়ে সামনে তাকাতে তাকাতে প্যান্টের বেল্ট খুলতে শুরু করে। সানজিদের এমন ভাবভঙ্গি দেখে সেলিম বিকৃত স্বরে গর্জে ওঠে, কুত্তার বাচ্চারা ধইরা দে কয়টা। বৃষ্টিময় শুনশান রাতের আধারে জমি উঠেছে এক হিংস্রতার রলায়। সেই সাথেই ফুটে উঠেছে সানজিদের আড়ালে রাখা ভয়ঙ্কর রূপ। বেল্টের প্রতিটি আঘাত চামড়ার ভেদ হলেও তার হাত চলছে নিজ ধারায়। চামড়া ফেরে রক্তের ধারা বের হতে থাকলে সেলিম কালুমি এগিয়ে আসে। খালি হাতে থাকার দরুন মুখোমুখি হতে হলেও একটু ভরকাচ্ছিল। এদিক ওদিক খুঁজে জঙ্গলের ভেতরে পড়ে থাকা পাকা বাঁশের অংশবিশেষ নিয়ে এগিয়ে যায় সামনে। দুজন চেলার আধমরা অবস্থা সেলিম কালুমিয়াকে ক্ষিপ্ত করে তোলে। ঝাঁপিয়ে পড়ে দুদিক থেকে দুজন। সানজিদের পাকা হাতের ঘুষিতে মুখ থুবড়ে পড়ে কালুমিয়া, কিন্তু সেলিমের বাঁশ দ্বারা আঘাত পিঠের ওপর সরাসরি গিয়ে পড়ে সানজিদের। দু পা পিছিয়ে চোখ বুজে ক্ষণিকের জন্য ব্যথা সয়ে নেয়, কিন্তু তৎক্ষণাৎ আরেকটা বাড়ি এসে পড়ে পিঠের একই স্থানে। সানজিদ পিছু হটে যায়। সেলিম এগিয়ে আসে ভয়াল তেজে। মাথা বরাবর আঘাত করতে উদ্যত হলে সানজিদের শক্ত হাত এসে তা আটকা পড়ে। কয়েক সেকেন্ড চলতে থাকে দুজনের মধ্যে পাঞ্জা লড়াই। সানজিদের হাতে ফুটে উঠতেই স্পষ্ট শিরা উপসেরা। অবশেষে সেলিম হার মানতে বাধ্য হতে ঘাড় বরাবর আঘাত হানে সানজিদ। এক মুহূর্তের বিরতি না নিয়েই সে এক বাঁশের অংশ দিয়ে নির্বিচারে মারতে থাকে সেলিমকে। পেছন থেকে কালুমিয়া সানজিদকে জাপটে ধরে সরাতে নিলেও এক চুল পরিমাণ টলাতে পারে না পেরে ওঠে তার শক্তিমত্তার সাথে। সেলিমের নাক মুখ দিয়ে গল গল করে রক্ত বের হতে শুরু করে। নিস্তেজতায় মুড়ে যেতে থাকে ধীরে ধীরে। তার সমস্ত তেজ যেন বৃষ্টির পানিতে ধুয়ে যায় এক নিমিষে। সানজিদ বাঁশের টুকরোটা ছিটকে ফেলে দেয়। শার্টের স্লিপ গোটাতে গোটাতে হিংস্র চোখে তাকিয়ে দেখতে থাকে সামনে পড়ে থাকা সেলিমের দিকে। হাঁটু মুড়ে বসে চোয়াল ধরতেই রক্তে ভিজে ওঠে তার হাত। নারী মায়ের জাত, কোনো জিনিস না। আজ শুধু ওয়ার্নিং দিলাম, যদিও এর আগে তোর পোষা কুকুরগুলোকে পিটিয়েছি। ভবিষ্যতে তুই এগিয়ে আসবি তো আমি দৌড়ে আসবো।
সানজিদের নির্ভেদ কণ্ঠধ্বনি নীরব দর্শক হয়ে থাকা কালু মিয়ার মনে ভীত যোগায়। দিনের আলোতে যাকে বিড়াল ভেবেছিল, রাতের আধারে সে যে কতটা বাঘের ন্যায় হিংস্র তার চাক্ষুষ প্রমাণ মেলে। তিনটারে টাইনা জঙ্গলের ভেতরে নিয়ে যা, আমার যাওয়ার পরে যা খুশি করবি। এনি চান্স যদি চোখে পড়ে যে এইটুকু আছে তাও থাকবে না। তোরে শুধুমাত্র এই কাজের জন্যই বাকি তিনটার মতো অবস্থা করি নাই, তুই পেন্ডিং থাকলি। বজ্রধ্বনির মতো আদেশ পেতেই এক বাক্যে কাজে লেগে পড়ে কালু মিয়া। নিমেষেই একের পর এক টানতে টানতে জঙ্গলের আড়ালে চলে যায়। সানজিদ হাত ছেড়ে শার্ট ঠিকঠাক করে নেয়, নিজেকে ধাতস্থ করে এগিয়ে যায় বড় শালগাছটার দিকে। পদ্ম চারুকে বসিয়ে এতক্ষণ পায়ে বিঁধে যাওয়া কাঁটা বের করতে ব্যস্ত ছিল। কাঁটাটা যেন একটু বেশি গভীরে ঢুকে গিয়েছে, তবে মনোযোগ এদিকে থাকলেও শালগাছটার অপর পিঠে যে এতক্ষণ নৃশংসতার লড়াই চলছিল তা বুঝতে অসুবিধা হয় না। একজন মানুষ হয়ে চারজন মানুষের সাথে লড়াই যে কি কঠিন থেকে কঠিনতর, সেই শঙ্কা মনে হতেই হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। ভেতরে ভেতরে মানুষটার জন্য চিন্তার দমকে দম আটকে আসার জোগাড় হলেও বাইরে বোনের সামনে নিজেকে শক্ত ধরে রাখে। চারু ছোটবেলা থেকে নিভৃতে বেড়ে ওঠা মেয়ে, এসব ভয়াবহতা নৃশংসতার মুখোমুখি সে এই প্রথম। চারুলতার মনে বয়ে চলা তোড়পাড় কিছুটা হলেও আঁচ করতে পারে পদ্মলতা। অঝোর ঝরা বৃষ্টির সমাপ্তি শেষে রাতের আকাশ কালো মেঘে কেটে গিয়ে পরিষ্কার হয়ে উঠেছে। সেই সাথে থেমেছে জমিনে বয়ে চলা ঝড়ও। নির্জন রাতে দূর থেকে ভেসে আসছে শিয়ালের করুণ ডাক। আজ যেন চারদিকে শুধুই হাহাকার। পদ্মলতা চারুলতার পিছু পিছু নির্ভীক চিত্তে হেঁটে যাচ্ছে সানজিদ। উদ্দেশ্য দুজনকে নিজ গন্তব্যে পৌঁছানো। একটা ভীষণ দরকারি কাজে বিকালের দিকে শহরে ছুটতে হয়েছিল তাকে, এই বৃষ্টি মাথায় নিয়েই। অপরদিকে দাদুমণি যে তার অপেক্ষার প্রহর গুনছে, সেই বিশেষ কাজের জন্য সে ভেবেই ছুটে যায়। কিন্তু প্রতিমধ্যে তার মনের রাজ্য বিস্তার করা পদ্মফুলের উপর ভীমরুলের অত্যাচার তাকে আবার সেই পুরনো রূপে ফিরে নিয়ে যায়। মারামারি কাটাকাটি তার জন্য নতুনত্বের কিছু নয়। বাড়ির ওপর ওঠানে অধিক মানুষের আনাগোনায় পদ্মচারুর আত্মা কেঁপে ওঠে এক মুহূর্তে। সানজিদ ভ্রু কুচকে জোর কদমে এগিয়ে যায় সামনের দিকটায়। রক্তাক্ত চাদরে মোড়ানো মজিদ ব্যাপারীর নিথর দেহ পড়ে রয়েছে। চারপাশে জমা হয়েছে মানুষের ভিড়, সবার চোখে মুখে শুধু প্রশ্ন। পদ্মচারু সামনে এগোতে পারে না আর। দুবনের কেউই সাহস করে উঠতে পারে না সামনে এগিয়ে গিয়ে দেখতে। মন্টু মিয়া গামছা বাঁধে চোখ মুছতে মুছতে এগিয়ে আসে। পদ্মরে ভাইজান আমগরে রাইখা চইলা গেছে। মন্টু মিয়ার কথা কানে যেতেই পদ্মর সারা শরীর টলে ওঠে। খামচে ধরে চারুর হাত। অধিক বর্ষণে মাথাটা কেমন চেপে আসছে। নিজেকে ধরে রাখা যেন দায়ী হয়ে পড়েছে। চারুর দমকে কেঁদে ওঠে। আজ কোন অমাবস্যার কালো ছায়া তাদের জীবনে এসে দাঁড়িয়েছে তা ভাবতে পারে না। সানজিদ আর চোখে পদ্মর পানে চেয়ে সামনে বসে থাকা লিলুর মাকে পদ্মর কাছে যেতে নির্দেশ করে। লিলুর মা এক পলক সানজিদকে দেখে, অতঃপর বিনা বাক্য চলে যায় পদ্মকে সামাল দিতে। চারু এক ছুটে বাপের পড়ে থাকা লাশের কাছে এসে বসে পড়ে। পদ্মর সে শক্তি হয় না। লিলুর মা জাপটে ধরে ধীর পায়ে এগিয়ে আনে সামনে। দুবনের গগন বিদারী চিৎকারে থমকায় আকাশ বাতাস। থেমে যায় করুণ স্বরে ডাকা শিয়ালের ডাকও। মধ্যরাত ভরেও ওঠে কোলাহলপূর্ণ। আশেপাশে থেকে ছুটে আসা মানুষজনের চোখেও জমে ওঠে পানির কণা। আব্বা ওঠেন, আব্বা দেখেন আমরা ফিরে আইছি। ওই অমানুষগুলো আমারে আর চারুরে কিচ্ছু করবার পারে নাই। আব্বা ওঠেন, পায়ে ধরি আপনার। পদ্মর গলা ভেঙে কান্নাস্বর বলা কথাগুলো উপস্থিত মানুষের মনকে নাড়া দিয়ে যায়। চারু মুখ দিয়ে কোনো কথা বের করতে পারে না। কাটা পায়ের মতো ভেতরটাও কেমন জানি রক্ত ঝরছে। তার আব্বা তাদের দুবোনকে ছেড়ে কখনোই যেতে পারে না। কই ছোটবেলা থেকে আজ অবধি তো তার আব্বা তাদের ছেড়ে এক রাতও কোথাও থাকেনি। বরং মজিদ ব্যাপারী হেসে হেসে বলতো, আমার মায়া দুইটার মুখ না দেখলে ঘুমই আসে না। আজ কেন তাহলে তাদের ছেড়ে চলে যাবে আব্বা? চারু পদ্ম কেউ যেতে দিবে না। পদ্ম কাপা হাতে আলতো করে চাদরটা সরালে ওর সাথে সাথে চোখ বন্ধ করে ফেলে। চারু ভয়ে লিলুর মায়ের কোলে মুখ লুকায়। তাজা রক্তের দাগ এখনো শুকায়নি। গলা চারপাশটা কেমন বিভৎস হয়ে আছে। ছোপ ছোপ রক্ত জমাট বেঁধে লেগে আছে। ইস, আমার আব্বা জানকে এত কষ্ট দিয়ে মারছে। আব্বা, আপনি অনেক কষ্ট পাইছেন তাই না? যে নরপশু এই কাজ করছে তার কি আত্মা একবারও কাঁপে নাই? পদ্ম আর বাপের দিকে তাকাতে পারে না। অদূরে দেখতে পায় তার মায়ের মাথায় সাজদা চাচিরা পানি ঝেলে যাচ্ছে। আজ যেন তাদের শোকে শোকে পাথর হওয়ার দিন। ফুলবানু ধীরে ধীরে ভিড় ঠেলে পদ্মর কাছে আসে। পদ্মকে ছুতেই পদ্ম দাদিকে জাপটে ধরে চিৎকার করে কাঁদতে শুরু করে। ফুলবানু মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। চোখে তার পানি নীরবে বয়ে যাচ্ছে। মরণের কোনো বয়স নাই রে, মরণের কোনো বয়স নাই।
মা হারা চাউলটারে আমার নেওটা আছিল খুব, যখন যা কইছি সাথে সাথে তাই কইরা দিছে। নিজের চাউলটার গায়ের মতো ভালোবাসা দিছি। পাকা ধান থুইয়ে আল্লাহ কাঁচা ধান টান দিয়ে নিয়ে গেল। মৃত্যুটা অস্বাভাবিক, সুনির্দিষ্ট প্রমাণ দিতে কেউ সক্ষম নয়। বাড়ির মধ্যে শুধুমাত্র মতিন সরকার আর মন্টু মিয়াকে জেরা করেছে পুলিশ। দুজনের জবান নিয়ে পোস্টমর্টম করার উদ্দেশ্যে এগিয়ে যেতে নিলে সানজিদ থামিয়ে দেয়। অপঘাতে মৃত্যু ঠিক আছে, কিন্তু পোস্টমর্টমের দরকার নাই কোনো। হঠাৎ পথ আগলে ধরা আগন্তুকের মুখে এহেন কথায় পুলিশ দুটো রেগে ওঠে। তাই নাকি? তা আপনি আমাদের আইন শেখাতে এসেছেন? কি হন ব্যাপারী সাহেবের? সানজিদ মুখভঙ্গি স্বাভাবিক করে শীতল কণ্ঠে জবাব দেয়, সেটা আপনার না জানলেও চলবে। কত লাগবে? পুলিশ কনস্টেবল এমন কাট উত্তরে আগামাথা পরখ করে নেয় সানজিতের। বুঝেও না বোঝার ভান করে ফের শুধায়, কত লাগবে মানে? কি শুরু করেছেন? সরেন, ঝামেলা করেন না। 5000 হলে চলবে? পুলিশ কনস্টেবল দুটোর চোখ চকচক করে ওঠে। সানজিতের ধারে কাছে ঘেঁষে এদিক ওদিক তাকিয়ে নিচু স্বরে বলে, আর 500 হলে কোনো সমস্যা নাই। পকেট থেকে ওয়ালেট বের করে 6টা 1000 টাকার নোট পুলিশের হাতে তুলে দিয়ে বিদায় করে সানজিদ। দীর্ঘশ্বাস ফেলে মজিদ ব্যাপারী লাশের পানে চায়। গলার কাজটা বেশ ভালো করে দেখছে সে। ধারালো ছুরি জাতীয় কিছু দিয়েই খুন করা হয়েছে। খুনের যে পাকা হাতের কাজ সেটা বুঝতেও বেগ পেতে হয় না তাকে। দুটো দাগ স্পষ্ট হলেও 3 নম্বর দাগটা বেশ এবড়োথেবড়ো। বাড়তি কাটাছেঁড়ার ঝামেলা তৈরি করলে এই 3টে মানুষ আরও শেষ হয়ে যাবে। এখন যত তাড়াতাড়ি সম্ভব দাফন সম্পন্ন করাটাই মুখ্য। সানজিদের হঠাৎ মনে পড়ে মজিদ ব্যাপারী তাকে কত নিঃসংকোচে বাবা বলে সম্বোধন করেছিল। আন্তরিকতা মেশানো স্বরে বলেছিল, আমার বাড়িতে তোমার একদিন দাওয়াত বাবা, এই গরিবের ঘরে একদিন সুযোগ করে আসবা, কথা দাও। সানজিদ কথা দিয়েছিল, কিন্তু যাকে সে কথা দিয়েছিল সেই মানুষটা আজ দুনিয়া ছেড়ে চলে গেছে। সে আর নেই। দাওয়াত রক্ষাটাও অসম্পূর্ণ থেকে গেল আজীবন। কাল দুপুরে আমি গেছিলাম নন্দলাল গ্রামে ধানের কারবারে। কাজ শেষ কইরা আসবার পথে বৃষ্টি ধরলো। সে কি বৃষ্টি দেখছেনই তো। আইতে আইতে মেলা রাত হইল। বাড়ির উপর পা দেওয়া সারা দেখি আমার ভাইজান রে এমন কইরা মাইরা থুইছে উঠানে। সানজিদের সামনে জবাবদিহি করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন মন্টু মিয়া। গামছাখানা দিয়ে চোখ মুছতে মুছতে ফের বলে, এই বাড়িতে থাইকা থাইকা মানুষ হইছি। আমি বাপু রাস্তার মানুষ আছিলাম। ঘর নাই, বাড়ি নাই, সংসার নাই। আমার ভাইজান আমার রাস্তা থেকে তুলে আইনা নতুন জীবন দিল, আর সেই ভাইজানের জন্য আমি কিছু করতে পারলাম না। সানজিদ তীক্ষ্ণ চোখ মেলে সামনে দাঁড়ানো মন্টু মিয়াকে পরখ করেন। মনটা বারবার লোকটার দিকে নজর ফেরাচ্ছিল, বিধায় না জিজ্ঞেস করতে পারে না। ওকে, আর কিছু বলতে হবে না, আপনি আপনার কাজে যেতে পারেন। মন্টু মিয়া চলে গেলে সানজিদ গভীর চিন্তায় মশগুল হয়ে পড়ে। পরিস্থিতি যে আরও খারাপের দিকে যাচ্ছে তা চোখের সামনে দেখতে পারছে। এমন নৃশংসভাবে খুন করা হলো, অথচ কোনো কাকপক্ষীও টের পেল না। বিশেষ করে ঘরের সাথে ঘর লাগানো মতিন সরকার, তার অজ্ঞতা আরও বেশি ভাবাচ্ছে। আর কেউ বুঝতে না পারুক, এত চালাক মানুষ হয়ে তার তো অন্তত বোঝা উচিত ছিল, নাকি টের পেয়েও কেউ ভয়ে মুখ খুলছে না। যদি তাই হয় তাহলে খুনির পাওয়ারটা বেশ উঁচুতে। কাল সন্ধ্যা থেকে যা ঘটনা ঘটেছে সেগুলো মোটামুটি পদ্মলতার থেকে জানলেও সবচেয়ে বড় ব্যর্থতা, খুনি সম্পর্কে প্রমাণ নেই কোনো হাতে। কারণ নূরজাহান বেগম সে সময় ছিলেন চেতনাহীন। সানজিদ ঠোঁট গোল করে আকাশের পানে চেয়ে দীর্ঘশ্বাস ফেলে। জীবন আমাদের সাথে প্রতি মুহূর্তে গেম খেলে, আর সেই গেমের স্টেপ শিখতে গিয়ে বারবার হারতে হয়, না হয় হারাতে হয় আপন কাউকে। কি অদ্ভুত, এত ক্ষমতার ভিড়ে ধরে রাখার ক্ষমতাটুকু হয় না। দাফন কার্য শেষ হয়েছে। ফজরের আজানের পরপরই গ্রামের মানুষের ঢল নেমেছিল জানাজা নামাজে। সবার মুখে শুধু একটাই কথা, মজিদ ব্যাপারীর এমন মৃত্যু কোনোভাবেই কাম্য নয়। যে মানুষটা গ্রামের সবার অতি প্রিয় মুখ ছিল, তার সাথে এমন নৃশংসতা মেনে নেওয়া কঠিন। বাপজানের বিদায়কালে পদ্মচারু দুবোন বাপের মুখখানা শেষবারের মতন ছুঁয়ে দিয়েছিল পরম যত্নে। নূরজাহান বেগম ঠাঁই হয়ে বসেছিলেন পাশে। সৃষ্টিকর্তা তাকে অনেক দামি উপহার দিয়েছিলেন সংসার জীবনে, একজন আদর্শ স্বামী, একজন আদর্শ সন্তানের বাপ হিসেবে। কিন্তু সেটার সময়সীমা এত কম ছিল, কত কাজের সমাপ্তি অসম্পূর্ণ রেখে নূরজাহান বেগমকে একলা রেখেই পাড়ি জমিয়েছেন দূর অজানায়। দিয়ে গেছেন অঢেল গুরুদায়িত্ব এর ভার। নূরজাহান বেগমের শরীরের একটা অংশ আজ থেকে যেন নিস্তেজ হয়ে পড়ল।
দুই মেয়েকে বুকে চেপে দেখেছেন তার প্রাণপ্রিয় স্বামীর অন্তিম যাত্রা। একটা নির্ঘুম রাত কেটে গিয়ে ভোরের আলো ফুটতে শুরু করছে। চারদিকে সূর্য তার আলো ছড়িয়ে সব কালো অধ্যায়গুলো মুছতে ভীষণ ব্যস্ত। ব্যাপারী বাড়িতে মানুষের আনাগোনা চলছেই, কেউ আসছে সান্ত্বনা দিতে তো কেউ কেউ আসছে রহস্যের উদ্ঘাটন করতে। কুড়ি, রিনু, পদ্মলতার দুপাশে বসে আছে, চোখ মুখ জুড়ে তাদের ভয়ঙ্কর আফসোসের রেখা। প্রাণের সখীর এমন দুঃসময়ে তারা কিছুই করতে পারেনি। কাল রাতটা যে এমন ঝড় বয়ে আনবে তা যেন ঘুণাক্ষরেও বুঝতে পারেনি কেউ। সেই ছোটবেলা থেকে একই পাতে খেয়ে বড় হওয়া তাদের, রক্তের সম্পর্কের চেয়ে কম কিছু নয়। পদ্ম উদাস চোখে তাকায় বাড়ির চারপাশটায়। প্রতিটি জায়গায় তার বাপজানের ছোঁয়া লেগে আছে। তিলে তিলে গড়ে তোলা সংসারটা ছিল তার অন্তঃপ্রাণ। বাপের এই স্মৃতি তাদের প্রতি মুহূর্তে কুড়ে কুড়ে খাবে এখন থেকে। চোখ মুখ মুছে উঠে দাঁড়ায় সে। না, আর এমন ভেঙে পড়লে চলবে না। মা বোনটার দিকে তাকিয়ে হলেও তাকে শক্ত হতে হবে, না হলে শকুনের দরগুলো আবার থাবা দিয়ে ধরবে। বাপজানের নির্দেশ ছিল মাকে আগলে রাখা, সেই দায়িত্বটুকু জীবন দিয়ে হলেও করবে। আপনার সাথে একটু কথা ছিল। হঠাৎ প্রিয় মানুষের কণ্ঠের আওয়াজ পেতেই ঘুরে তাকায় সানজিদ। শক্ত পাথর মনটা এক লহমায় কেঁপে ওঠে। তার পদ্ম ফুলের উদ্ভ্রান্তের ন্যায় রূপ তার ভেতরটা স্পর্শ করে যায়। মনে মনে আওড়ায়, আমার ফুলকুমারী, তোমাকে যদি এই মুহূর্তে বুকে বেঁধে সব কষ্টগুলো বর্ষার পানিতে ধুয়ে দিতে পারতাম তাহলে হয়তো আমার শান্তি হতো। সানজিদ শান্ত কণ্ঠে ছোট করে উত্তর দেয়, বলো। আপনার একটু সাহায্য লাগবে। আমি শহরের বিচার আচার সম্পর্কে কিছুই জানি না তেমন। আবার মৃত্যুর জন্য যারা দায়ী তাদের এই গ্রামের পুলিশ বা আইন কানুন দিয়ে কিছুই করা সম্ভব না। সবাই টাকার গোলাম। যারা আমার বাপেরে এত কষ্ট দিয়ে মারছে, আমি তাদের শেষ দেখা ছাড়বো। পদ্মর তেজি কণ্ঠস্বর সানজিদের চোখে ঢেউ খেলে আনমনে বলে ওঠে, তোমার মতো বাঘিনী আমার জন্য সদা সর্বদা প্রস্তুত আমি তোমার জন্য। দেহ দেহ ভাইরা, আমার নাম মরতেই তার আদরের কন্যা পীড়িত জোগাইছে বেডা মানুষের লগে। নাজমা বেগমের এমন ঝাঁঝালো কথাতে আশেপাশের সবাই পদ্ম সানজিদের পানে চায়। আচমকা ফুপুর এমন কথায় আহত দৃষ্টিতে তাকায় পদ্ম। বলি ভাবি, মায়াডারে তো ছাইরা রাখছেন। ভাইরা আমার এই অপয়া মায়ার জন্যই তো মরল। বাপেরে মায়েরা পুরুষ মানুষের গাও ঘেঁষা রঙ্গ করতে কি বাজে না ওর। সানজিদ চোয়াল শক্ত করে। কিছু একটা জবাব দেওয়ার আগেই পদ্ম দৃঢ় কণ্ঠে বলে, আপনি আমার ঘরে দেখতে পারেন না ঠিক আছে, তাই বইলে এমন কথা বলবেন না যার জন্য আপনার অপমানিত হইতে হয়। পদ্মর কথায় নাজমা বেগম ফুঁসে ওঠেন। মজিদ ব্যাপারীর ছোট বোন সে। বড়লোক ঘরে বিয়ে হওয়ার দরুন অহংকারে নিজের দৌরাত্ম্য বজায় রাখেন সবসময়। সবাই তার পায়ে পড়লেও মজিদ ব্যাপারী কখনোই তা করেনি। মেয়েগুলোকে তৈরি করেছেন আত্মমর্যাদা সম্পন্ন। এই বাড়িখানা আব্দুল মোতালেব ব্যাপারী তার ছোট ছেলে মজিদ ব্যাপারীর নামে লিখে দিয়েছিল অনেক আগেই। বড় ছেলে মেয়ে দুটোর ভালো বিয়ে কর্মসংস্থান হলেও মজিদ ব্যাপারী ছিল শূন্যর কাথায়। বাপের ব্যবসায় হাল ধরা ছাড়া আর কিছুই ছিল না তার। বাড়ি লিখে দিতেই আব্দুল মোতালেব ব্যাপারীর বড় ছেলে আর ছোট মেয়ের কাছে মজিদ ব্যাপারী ভাই কম, শত্রু হয়ে যায় বেশি। মজিদ ব্যাপারী সেসব সম্পর্কে অজানা থাকলেও বড় ভাই ছোট বোন তাকে হেনস্থা করতে ছাড়েন না। শুধুমাত্র বড় বোনটা মজিদ ব্যাপারীর পক্ষে ছিল, তাও লোকচক্ষুর আড়ালে।